কি ছিল অরণ্য আইন, কেন প্রণয়ন হয়েছিল অরণ্য আইন, অরণ্য আইনের প্রভাব কি ছিল, মাধ্যমিকের ইতিহাসে এই গুরুত্বপূর্ণ টপিকটি আজকে আমাদের আলোচনার বিষয়। আলোচনাটি মন দিয়ে দেখো। আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে। ইংরেজরা ভারতে তাদের উপনিবেশ স্থাপন করলো, তারা বিভিন্ন স্থানে দখল নেওয়া শুরু করলো। তখন তাদের নজর অরণ্যর দিকে পড়ল। কারণ কি, ভারতের অরণ্য সম্পদ ছিল প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। ভারতের অরণ্য সম্পদ ব্যবহার করে তারা আর্থিক মুনাফা অর্জন করার জন্যই তারা বিভিন্ন অরণ্য আইন প্রণয়ন করতে থাকলো নিজেদের মন মতন। টোটাল 3টা অরণ্য আইন প্রণয়ন করেছিল। এই অরণ্য আইনগুলি হলো 1865 খ্রিস্টাব্দের অরণ্য আইন, একে প্রথম অরণ্য আইন বলে। এই অরণ্য আইনের মাধ্যমে তারা অরণ্য সম্পদের উপর অধিকার স্থাপন করলো। তারা কি বললো, অরণ্য ইংরেজদের সম্পত্তি, সরকারি সম্পত্তি। অরণ্যে কারা বসবাস করতো? আদিবাসীরা, বিভিন্ন উপজাতিরা, এটাই ছিল তাদের বাড়ি। হুট করে একদিন আইন জারি করলো যে অরণ্য সরকারি সম্পত্তি, তোমার বাড়িতে তুমি বসবাস করছো। হুট করে অন্য একজন এসে যদি বলে যা এটা আমার বাড়ি, তখন তোমার কীরকম লাগবে? মাথা গরম হবে কি না? ওরকম ব্যাপার। তারপরে বললো অরণ্যকে সংরক্ষণের আয়তায় আনতে হবে। কেন সংরক্ষণের আয়তায় আনতে হবে? তারা বললো যে আদিবাসীরা বিভিন্ন গাছ কাটতেছে, মাটি খুঁড়তেছে, অরণ্য ধ্বংস হচ্ছে। তুমি মনে করো তোমার বাড়িতে কুয়া খুঁড়তেছো, হুট করে পাশের বাড়ির লোকজন এসে বলে না না মাটি খুঁড়তেছো, মাটি খুঁটা যাবে না, মাটি ধ্বংস হচ্ছে, মাথা গরম কার না হবে? তোমার পরিস্থিতিটা কীরকম হবে? সেরকমই সরকার ওরকম বললো যে না, অরণ্যকে সংরক্ষণ আনতে হবে। আদিবাসীরা বলে গাছ কাটে অরণ্য নষ্ট করে দিচ্ছে। ভূমিকে সরকারি সম্পত্তি ঘোষণা করলো যে জমি, অরণ্য কোথায় দাঁড়ায় আছে? জমির উপরই। মেন খেলা এখানেই খেললো যে জমিটাকে সরকারি ঘোষণা করে দিল। দ্বিতীয় অরণ্য আইনে 1878। প্রথম অরণ্য আইনে যে আইন আনছিল তাই সেটাকেই আরও দৃঢ় কর্তৃত্বভাবে প্রতিষ্ঠা করলো। সেই আইনকে আরও সুদৃঢ় করলো এবং আদিবাসীদের অধিকার ধ্বংস করলো। তৃতীয় অরণ্য আইন আনলো 1927 খ্রিস্টাব্দে। এই আইনের মাধ্যমে অরণ্যকে 3টি ভাগে ভাগ করলো: সংরক্ষিত, সুরক্ষিত এবং গ্রামীণ অরণ্য। সংরক্ষিত মানে কি? রিজার্ভ। সুরক্ষিত মানে কি? প্রোটেক্টেড। যেমন এখনকার দিনে বিভিন্ন ফরেস্ট রিজার্ভ, ফরেস্টকে কাটা যাবে না, সেরকমই তখনকার দিনে ফরেস্টকে রিজার্ভ ঘোষণা করে দিল। অরণ্য ধ্বংস হচ্ছে, অরণ্যকে বাঁচাও, প্রোটেক্টেড মানে অরণ্যকে বাঁচাইতে হবে। ঘুরে ফিরে একই। গ্রামীণ অরণ্য, এটা গ্রামের অরণ্য, কাটা যাবে না, এই ব্যাপার। প্রশ্ন যদি তোমাদের 1 নম্বরে আসে যে কোন আইনে অরণ্যকে রিজার্ভ ক্যাটাগরিতে নিয়ে আসে, ছিল 1987। এবার অরণ্য যে আইন প্রণয়ন করলো এর উদ্দেশ্য কি? অ্যাকচুয়ালি কি ওদের উদ্দেশ্য ছিল ভারতের অরণ্যকে সংরক্ষণ করা, ভারতের ভূপ্রাকৃতিকে আরও বাড়ানো, ভারতের ভূপ্রাকৃতি ভালো করা? কোনোদিনও না। টোটালটা ছিল নিজেদের। ব্যাপারটা এরকমই যে অন্যদের সরায় দিয়ে আইন প্রণয়ন করে দিয়ে নিজে খাবো সব কিছু। এটাই ছিল অরণ্য সংরক্ষণের উদ্দেশ্য। তাহলে প্রথম উদ্দেশ্য কী ছিল? আর্থিক সমৃদ্ধি। ভারতের যে বন সম্পদ তা ছিল প্রাচুর্যে ভরা। ভারতের কাঠ বাইরে যদি রপ্তানি করতে হতো, স্মাগল করতো, তাহলে প্রচুর পয়সা পাইত। সুতরাং এরকমই তারা ভারতের বন কাটে বাইরে পাচার করা শুরু করে দিল। তারা একচেটিয়া বন সম্পদে অধিকার করা শুরু করলো যাতে আর কেউ বন সম্পদ ব্যবহার করতে না পারে। দ্বিতীয় পয়েন্ট কি? রেলপথ নির্মাণ। এবার রেলপথ যে নির্মাণ করতেছে, রেল বানাচ্ছে, এদের জন্য কাঠ তো দরকার। কাঠ কই পাবে? ইংল্যান্ড থেকে মাথায় করে নিয়ে আসবে? অত গাছ কোথায়? ভারতের গাছ। এবার আইন প্রণয়ন করে দিল গাছ আমাদের, সরকার বা সরকার যা ইচ্ছা তাই করতেছে। তৃতীয় পয়েন্ট কি? জাহাজ নির্মাণ। সেম, জাহাজ বানানোর জন্য কাঠ দরকার। এবার কাঠ আদিবাসীদের যদি যখন অরণ্য আদিবাসীদের আন্ডারে থাকতো, তাহলে ওরা যদি কাঠ কাটতো, আদিবাসীরা ওদের কাটে দিত। এর জন্য অরণ্য আইন নিয়ে আসলো। আইনের মাধ্যমে নিজের এরিয়ায় নিল, তখন ওটাকে এখন নিজেরই মতন ব্যবহার করতেছে। আমার আইন, আমার জিনিস, আমার সব কিছু। তারপরের পয়েন্ট হচ্ছে শিকার। সেম জিনিস, ইংরেজদের শিকার করতে ভালো লাগতো। বন্য জীবজন্তু ছিল, আদিবাসীরা তো অত শিকার করতো না, নিজেদের খাওয়ার জন্য শিকার করতো। আর ইংরেজরা এন্টারটেনমেন্টের জন্য, বিনোদনের জন্য শিকার করা শুরু করলো। বনের জীবজন্তু ধ্বংস করে দেওয়া শুরু করলো, বনের ভারসাম্য নষ্ট করে দেওয়া হলো। ইংরেজরা নিজেদের স্বার্থে, নিজেদের আর্থিক স্বার্থে ওই আইন প্রণয়ন করলো। ভারতের প্রাকৃতিক সম্পদকে যা ইচ্ছা তাইভাবে নষ্ট করলো, নিজেদের কাজে ব্যবহার করলো, নিজেদের আর্থিক সমৃদ্ধির জন্য ব্যবহার করলো। এবার যে এত কিছু হইলো, এর প্রভাব কি পড়লো আদিবাসীদের উপর? প্রথম প্রভাবই পড়লো তাদের বাসস্থান। অরণ্য কী ছিল? তাদের বাসস্থান। বন জঙ্গল কাটা শুরু করে দিল, এদের এখান থেকে উচ্ছেদ করা শুরু করে দিল। কী করলো? বাসস্থান হারায় গেল। জীবিকা, অরণ্য তাদের গাছগুছ কাটাই জীবিকা চলতো, গাছ পুড়ায় তারা বসবাস করতো,
চাষবাস করতো, সেই গাছই থাকলো না, অরণ্যতে তাদের অধিকারই থাকলো না, অরণ্যকে তারা সংরক্ষণে নিয়ে আসলো, তাদের জীবিকাও চলে গেল, তারা অনাহারে চলে আসলো। এর প্রতিক্রিয়া কী করলো? এখানে তারা খাজনা দেওয়া বন্ধ করে দিল, কামাই নেই, খাজনা দিবে কী করতে? এবার বিদ্রোহ শুরু করে দিল। এরই প্রথম বিদ্রোহ হয়েছিল সাঁওতাল বিদ্রোহ 1855 খ্রিস্টাব্দে। এরপর আস্তে আস্তে মুন্ডা বিদ্রোহ, এইসব বিভিন্ন বিদ্রোহ হতে থাকে। অরণ্য আইন প্রণয়ন করার পর থেকে আস্তে আস্তে বিভিন্ন আদিবাসী বিদ্রোহ হওয়া শুরু হতে থাকে। এই ছিল অরণ্য আইন সম্পর্কে আমাদের আলোচনা। আশা করি আলোচনাটি ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে কীরকম লাগলো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।